প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে, দল হিসেবে নয়, বললেন সিইসি। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ। বেগম জিয়ার নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হলেও ভোটের মাঠে সক্রিয় বিএনপি। অধিকাংশ আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন, কয়েকজন প্রভাবশালী নেতা জমা না দেয় গুঞ্জন। আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৫ নতুন মুখ, বাদ পড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী। মাঠ যাচাইয়ে কয়েক আসনে একাধিক প্রার্থী। নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে রাজধানী থেকে 2 জন গ্রেফতার। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করাই ছিল উদ্দেশ্য, ব্রিফিংয়ে র্যাব। এবং মাধ্যমিক স্তরে 10টি বিষয় নিয়ে চালু হচ্ছে কারিগরি শিক্ষা কোর্স। অন্য মাধ্যমের চেয়ে কম সুবিধা পাওয়ার অভিযোগ শিক্ষক শিক্ষার্থীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শিরিন আক্তার। দল হিসেবে নয়, প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করে নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে সরকারি কর্মকর্তা প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়েও দিক নির্দেশনা দেন সিইসি। তিনি বলেন, সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। নির্বাচনী ব্যবস্থার প্রতি সবার আস্থা তৈরি হয়েছে জানিয়ে নির্বাচনী কর্মকর্তাদের সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে বলেন প্রধান নির্বাচন কমিশনার। কোনো রকমের দলমত নির্বিশেষে সকলের প্রতি সমান আচরণ, সকলের প্রতি সমান সুযোগ সুবিধা প্রদান করে নির্বাচন পরিচালনা করবেন। আমরা যেটা আশা করেছিলাম যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, আমাদের সে আশা পূরণ হয়েছে। আস্থার কিছু একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দেশে। সেটাকে সামনে রেখে আপনাদের কারণে এবং যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন মাঠে, তাদের কারণে যেন তাদের আশা এবং তাদের প্রত্যাশাটা কখনো ব্যাহত না হয়। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত। শিরিন, প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সকালে জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচনের মাঠে সরকারি কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন। তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে একটি কথা বলেছেন যে আসলে যারা গতকালকে যেই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আসনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন সেটি দেখে প্রমাণ হয়েছে যে একটি অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের যে প্রত্যাশা নির্বাচন কমিশনের ছিল সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এবং তিনি বলেছেন যে এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে নির্বাচন কমিশনের নির্বাচনী ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে এবং তিনি কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন কোনোভাবেই যেন সেই আস্থা নষ্ট না হয় সে ব্যাপারে সতর্ক থাকার জন্য কর্মকর্তাদেরকে বলেছেন। আরেকটা বিষয়ে তিনি বলেছেন যে কোনো দলের প্রার্থীকে কোনো দলীয় প্রার্থী হিসেবে না বিবেচনা করে তাকে শুধুমাত্র যেন প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। এর পাশাপাশি তিনি বলেছেন যারা সরকারি কর্মকর্তা হিসেবে নির্বাচনের মাঠে নিয়োজিত থাকবেন তারা যেন তাদের নিরপেক্ষতা বজায় রাখে এবং সেই বিষয়টি তিনি বলেছেন যে আজকে এখানে যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা কিন্তু মাঠ পর্যায়ের যারা ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন, বিশেষ করে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে আজকে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরকে গিয়ে তারা প্রশিক্ষণ দেবেন এবং তাদের উদ্দেশ্যেও কিন্তু এই নির্দেশনাগুলো জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তো আজকের এই প্রশিক্ষণে বলা যায় যে মোট 8টি জেলার 4 শতাধিক কর্মকর্তা অংশ নিয়েছেন। 2 ভাগে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা চলবে। আজকে যারা অংশ নিয়েছেন তাদের প্রশিক্ষণ আগামীকালকেও চলবে। এভাবে টানা 10 দিন কিন্তু সারা দেশের যারা সরকারি কর্মকর্তা হিসেবে নির্বাচনের মাঠে নিয়োজিত থাকবেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে 10 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়া অন্যান্য যে নির্বাচন কমিশনার রয়েছেন, নির্বাচন কমিশন সচিব রয়েছেন, কমিশনের যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা বিভিন্ন ধরনের টেকনিক্যাল সেশনে তারাও বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিবেন। তো আজকে এই ছিল এখনকার মতো আমার কাছে। পরে আরো বিস্তারিত আপনার মাধ্যমে আমি জানিয়ে দিতে পারবো। শিরিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রিপোর্টার বেলায়েত হোসেন। সর্বোচ্চ আদালতের রায়ে শুধু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নয়, আটকে গেল আওয়ামী লীগ ও বিএনপির আরও 11 নেতার নির্বাচনে অংশগ্রহণ। এমনটাই বলছেন আইন সংশ্লিষ্টরা। এছাড়া দণ্ডপ্রাপ্ত হয় 2 দলের আরও 12 নেতা নির্বাচনে অংশ নেওয়া হুমকির মুখে পড়েছে।
একই অবস্থা তৃণমূল বিএনপির নাজমুল হুদার। এ তালিকায় রয়েছেন জামায়াতে ইসলামীর এক নেতাও। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। নৈতিক স্খলনের দায়ে 2 বছরের বেশি দণ্ড হলে নির্বাচনের অযোগ্য। মঙ্গলবার উচ্চ আদালতের এই আদেশের পর প্রশ্নের মুখে পড়েছে বিএনপি আওয়ামী লীগের 23 নেতার নির্বাচনে অংশগ্রহণ। নির্বাচনে অযোগ্য হওয়ার তালিকায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া, আমানুল্লাহ আমান, ইকবাল মাহমুদ টুকু, বিএনপির চিকিৎসক নেতা এজেডএম জাহিদ হোসেন, সাবেক বিএনপির সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া, আব্দুল ওহাব এবং মশিউর রহমানের নির্বাচনে অংশগ্রহণ। এছাড়া আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও হাজি সেলিমও নির্বাচনে অংশ নিতে পারবেন না। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় নির্বাচনের অযোগ্য হয়েছেন তৃণমূল বিএনপি নেতা নাজমুল হুদাও। এছাড়া সুতোই ঝুলছে জামাতের এক নেতাসহ বিএনপির আরও 12 জনের নির্বাচনে অংশগ্রহণ। এর মধ্যে রয়েছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মীর নাসির উদ্দিন, মীর নাসিরের ছেলে মীর হেলাল। তবে বিএনপি নেতা মীর নাসিরের দাবি নির্বাচনে অংশগ্রহণে তার কোনো বাধা নেই। যেহেতু টিল ডিসপোজাল অফ দ্য অ্যাপিল সেন্টেন্স অ্যান্ড কনভিকশন ইজ সাসপেন্ডেড, তাহলে আমার আইনগতভাবে নির্বাচনগত কোনো বাধা নেই। এছাড়া বিএনপি নেতা ব্যারিস্টার আমনুল হক, সাবেক এমপি হাজী মকবুল আহমেদ, রশিদুজ্জামান মিল্লাত এবং মঞ্জুরুল হাসানের নির্বাচনে অংশগ্রহণ আইনি প্রশ্নের মুখে রয়েছে। যদিও এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা রাষ্ট্রপক্ষের আইনজীবীর, তবে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়লেও দলীয় মনোনয়ন জমা দিয়ে ভোটের লড়াইয়ে নামলেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা। অধিকাংশ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দেয় দলে ক্ষোভ দৃশ্যমান না হলেও কয়েকজন প্রভাবশালী নেতার মনোনয়ন জমা না দেয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে গুঞ্জন। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। কয়েকদিনের অবিরাম কর্মযজ্ঞে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করে বিএনপি। দলীয় প্রত্যয়ন নিয়ে বুধবার মনোনয়নপত্র দাখিল করে এখন নির্বাচনের মাঠে সরব সারা দেশের ধানের শীষের প্রার্থীরা। তবে আদালতের একটি রায়ের পর দুর্নীতির মামলায় কারাবন্দী বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি এখন অনিশ্চিত। সঙ্গত কারণে বগুড়া 6 ও 7 এবং ফেনী 1 আসনে বেগম জিয়াকে মনোনয়ন দেয়া হলেও 3 আসনেই বিকল্প প্রার্থী দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়ন নিলেও পরবর্তীতে বেগম জিয়ার বিকল্প হিসেবে বগুড়ার 2টি আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ফেনী 1 আসনেও রয়েছে বিকল্প প্রার্থী। দলের হেভিওয়েট অন্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবারও লড়বেন কুমিল্লা 2 আসন থেকে। আর নোয়াখালী 5 আসনে ব্যারিস্টার মওদুদ আহমেদ লড়বেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে। দলের স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসনে, মির্জা আব্বাস ঢাকা 8 আসনে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 11 আসনে, কয়েশ্বর চন্দ্র রায় ঢাকা 3 আসনে, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ঢাকা 2 আসনে এবং সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা 6 আসনে। এছাড়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ভোলা 3 আসনে ও খন্দকার মাহবুব হোসেন বরগুনা 2 আসনে নির্বাচন করছেন। এদিকে দলীয় মনোনয়নপত্র নিয়েও শেষমেশ জমা দেননি দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেল। পছন্দ মতো আসন না পাওয়ায় তারা মনোনয়নপত্র জমা দেননি বলে খবর ছড়িয়ে পড়ে। তবে মোয়াজ্জেম হোসেন আলাল জানান, বেগম জিয়াকে জেলে রেখে নির্বাচনে প্রার্থী হতে চান না তিনি। এদিকে দলীয় সভা, সেমিনার ও আন্দোলন কর্মসূচিতে সরব উপস্থিতি থাকলেও এই নির্বাচনে মনোনয়নপত্রই সংগ্রহ করেননি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ পর্যন্ত 231 জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন। দলে জায়গা করে নিয়েছেন 45 জন নতুন মুখ। কয়েকটি আসনে রাখা হয়েছে একাধিক প্রার্থী। সব শেষ প্রার্থীর পক্ষে মাঠ যাচাই করতেই এমনটি করেছেন বলে দাবি দলীয় সাধারণ সম্পাদকের। দলের গুরুত্বপূর্ণ প্রার্থীরা এবার কে কোথায় নির্বাচন করছেন তা থাকছে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে চলতি মাসের 9 তারিখ দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 4 দিনে মোট 4023টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। যাচাই বাছাই শেষে গত রোববার দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করে আওয়ামী লীগ। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করবেন গোপালগঞ্জ 3 ও রংপুর 6 আসন থেকে।
আর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী 5 আসন থেকে নির্বাচন করবেন। আওয়ামী লীগের 4 যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে মাহবুবুল আলম হানিফ নির্বাচন করবেন কুষ্টিয়া 3, ডাক্তার দীপুমণি লড়বেন চাঁদপুর 3 থেকে। বাকি 2 জন এবার মনোনয়ন পাননি। দলের 8 সাংগঠনিক সম্পাদকের মধ্যে খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর 2, চট্টগ্রাম 9 আসন থেকে লড়বেন মহিবুল হাসান চৌধুরী নওফেল, শরীয়তপুর 2 আসন থেকে লড়বেন এনামুল হক শামীম। বাদ পড়েছেন সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ 1, কাজী জাফরুল্লাহ ফরিদপুর 4, গোপালগঞ্জ 1 থেকে ফারুক খান নির্বাচন করবেন। শেরপুর 2 থেকে লড়ছেন মতিয়া চৌধুরী। প্রথমে নাম ঘোষণা না করলেও পরে জানা যায় ফরিদপুর 2 আসন থেকে লড়ছেন সাজেদা চৌধুরী। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে দলের সাবেক সাধারণ সম্পাদক ও নীতি নির্ধারক তোফায়েল আহমেদ নির্বাচন করছেন ভোলা 1 থেকে। আমির হোসেন আমু ঝালকাঠি 2 আর গোপালগঞ্জ 2 আসন থেকে নির্বাচন করছেন শেখ সেলিম। ঢাকা 2 আসন থেকে লড়বেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচন করবেন কিশোরগঞ্জ 1 থেকে। তবে এই আসনটিতে 2 জনের নাম রয়েছে। আর নতুন মুখ ও আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছে মাদারীপুর 3 আসন থেকে দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর আব্দুস সোবহান গোলাপ, মাগুরা 1 আসন থেকে প্রধানমন্ত্রীর APS সাইফুজ্জামান শিখর, বাগেরহাট 2 আসনে লড়ছেন শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়। এছাড়া ক্রিকেট তারকা মাশরাফি নড়াইল 2 ও দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ছেলে নিজামুদ্দিন জলিলও রয়েছেন এ তালিকায়। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা, ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দেওয়া। আজ থাকছে কুষ্টিয়ার সাধারণ মানুষের প্রত্যাশার কথা। প্রথম আলো সহ বিভিন্ন ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এবং টঙ্গী থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে সকালে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব। সেখানে বলা হয়, অনেকদিন ধরেই BBC বাংলা, প্রথম আলো, আমার দেশ, নয়া দিগন্তের নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা খবর প্রকাশের অভিযোগে অভিযান চালিয়ে গতকাল রাজধানীর মোহাম্মদপুর থেকে কামাল হোসেন ও গাজীপুরের টঙ্গীর মধ্য আরিশপুর এলাকা থেকে আল আমিন নামের 2 জনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, কামাল হোসেনের চাহিদাতেই আল আমিন ডোমেইন তৈরি করে তার কাছে বিক্রি করে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হয়েছে বলেও জানায় র্যাব। এর আগে গত 24 অক্টোবর রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে একই অপরাধে এনামুল হক নামের আরও 1 জনকে গ্রেপ্তার করে র্যাব। জানেন যে ইদানিং অথবা প্রথম আলো অথবা প্রথম এটার সাথে কামাল নামে একজন জড়িত, তার বাড়ি কুমিল্লাতে। তাকে আমরা বসিলা থেকে গতকালকে আমরা অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তার কাছ থেকে আমরা সে কার কাছ থেকে এই ডোমেইনটা তৈরি করেছে আমরা আলামিনকে পাই। আলামিন এই ডোমেইনটা তৈরি করে। আপনারা দেখেন যে আলামিনকে একটা রিকোয়েস্ট করেছে যে ভাই ডোমেইনটা রেজিস্ট্রেশন করে দেন www.prothomalo247, সে সময় TV 247 এই নামে চাইলেই এটা করতে পারে। আপনাদের লোগো, আপনাদের সংবাদ সে কপি করবে। সাধারণ মানুষ যদি দেখে তাহলে মনে করবে যে এটা হচ্ছে আপনাদের সংবাদ। এতে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষার পাশাপাশি মাধ্যমিক স্তরে 10টি বিষয় নিয়ে চালু হচ্ছে কারিগরি শিক্ষা কোর্স। শিক্ষক শিক্ষার্থীদের দাবি, বর্তমানে অন্য মাধ্যমের চেয়ে তুলনামূলক কম সুযোগ সুবিধা পাচ্ছেন তারা। বিশেষজ্ঞদের আশঙ্কা, স্বল্প পরিসরে কারিগরি শিক্ষা বিস্তৃত করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। বোর্ডের দাবি, প্রকল্পের মাধ্যমে পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা নিশ্চিত করা তুলনামূলক সহজ। তাই আপাতত এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। মাধ্যমিক স্তরে যেসব সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভোকেশনাল কোর্স চালু রয়েছে তার বেশিরভাগই ছোট কক্ষ ও পুরনো উপকরণ দিয়ে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। নানা প্রতিকূলতা সত্ত্বেও মোট শিক্ষার্থীর শতকরা 14% কারিগরি ও কর্মমুখী বিষয়ে পড়ালেখা করছে। ভোকেশনালে আর কি আপনার সাবজেক্টিভ চ্যাপ্টারগুলো কম থাকে, যে ক্ষেত্রে এখানে আর কি এগুলো মেনটেন্স করতে কষ্ট হয়। কারিগরি শিক্ষা বোর্ডটাকে না এত উন্নত চোখে দেখা হয় না, এর ফলে তো অনেকেই পিছিয়েই যাচ্ছে। মাধ্যমিকের যে মেশিনগুলো আছে ওরা খুবই নিম্নমানের এবং আধুনিক না। পলিটেকনিক ইনস্টিটিউটে অনেক আধুনিক মেশিন আছে যেগুলো ওদের সাথে এখানে এসে ম্যাচ খেতে সমস্যা হয়। বিদ্যমান পরিস্থিতিতে দেশ বিদেশের কর্মক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির সঙ্গে তাল মেলাতে পারে না শিক্ষার্থীদের অনেকেই। এই বাস্তবতার মধ্যেই আপাতত বাছাইকৃত 640টি স্কুল ও মাদ্রাসায় পাইলট প্রকল্প চালু হবে। বিচ্ছিন্নভাবে প্রকল্প চালুর সমালোচনা করেন বিশেষজ্ঞরা। যদি 32,000 হাই স্কুল থাকে আমাদের, তাইলে
16,000কে নিয়ে আসতে হবে এখনই আমাদের টার্গেট গ্রুপ হিসাবে। আগামী 20 সালে এটাকে আমরা অ্যানাদার 16,000-এ নিব। 600-700 করে আপনি 30 সালে ওই জায়গায় যেতে পারবেন না। সরকারের যেই এমপিও ভুক্তি বলেন অথবা একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে বেতন ভাতা দেওয়া হয়, এতে একজন কারিগরি শিক্ষিত মানুষ সেখানে কাজ করতে আগ্রহী হয় না। কারিগরি শিক্ষা বোর্ড জানায় 2020 সালের কারিকুলামেই মনোনীত প্রতিষ্ঠানগুলোতে কৃষি, ভবন ও অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ, তৈরি পোশাক, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতের মোট 10টি বিষয়ে পাঠদান করা হবে। 29টি ট্রেড থেকে ওনারা 10টা ট্রেডকে মনোনয়ন দিয়েছে এবং সেটা হবে যখন ওরা নবম এবং দশমে পড়বে তখন আমাদের কারিকুলাম আমাদের সিলেবাসভুক্ত হয়ে পড়বে। আর যদি 6, 7, 8 হয় তাহলে সেটা তাদের যে জেনারেল শিক্ষাটা আছে সেই সাবজেক্টের সাথে একটা মাত্র কারিগরি শিক্ষার। ইতোমধ্যে অনুমোদন নেওয়া প্রতিষ্ঠানগুলোকে মানোন্নয়নের শর্ত পূরণে বাধ্য করা এবং আগ্রহী নতুন প্রতিষ্ঠানকে শুধু ঢালাওভাবে অনুমোদন না দিয়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সামনে আছে বলুন। সেটা বিএনপির দৃষ্টিতে তারা সবাই মুক্তিযোদ্ধা, তাদের মুক্তিযুদ্ধের ব্যাখ্যা তো আলাদা। তাদের মুক্তিযুদ্ধের ঘোষক হচ্ছে জিয়াউর রহমান, তো কাজে তাদের মুক্তিযুদ্ধের ব্যাখ্যা হবে। তাদের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধু নাকি স্বাধীনতাই চান। প্রকাশ্যে তাদের এখন অ্যাক্টিং চেয়ারপারসন অনেকবার করেছে। কাজে তাদের মুক্তিযুদ্ধ বাংলাদেশের 71 মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধ, তাদের মুক্তিযুদ্ধ তাদের মন গড়া মুক্তিযুদ্ধ। আর জঙ্গিদের তারা মনোনয়ন দিয়েছে। এই যে ব্যারিস্টার শরৎ ফারজানা, শাকিলা ফারজানা, সে কি, সে জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নয়। মিলিটেন্টদের যে ফান্ডিং করে, এটা তো বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে। তাহলে জঙ্গি শাকিলা ফারজানা যদি জঙ্গি না হয় তাহলে জঙ্গি কে? এরকম অনেক জঙ্গিকে তারা মনোনয়ন দিয়েছে, মনোনয়ন দেবে। এখনো ফাইনাল না, আমি এই মুহূর্তে বলবো। অনেক জঙ্গিকে তাদের কনসিডারেশন তারা রেখেছে বলে আমরা জানি। এইটা নতুন কোনো বিষয়, আপনি কেন এর মধ্যে অভিনব কোনো বিষয় আবিষ্কার করছেন? নাথিং নিউ। জামাত ছাড়া বিএনপি অচল। বিএনপি আর জামাত এক মোহনায় একাকার। তারা একসঙ্গেই কাজ করছে, একসঙ্গেই সন্ত্রাস করছে, একসঙ্গেই সাম্প্রদায়িক রাজনীতি করছে। সাম্প্রদায়িকতার বড় নাম্বার 1 পৃষ্ঠপোষকই হচ্ছে বিএনপি। জামাতকে ব্যাক করে তারা, জামাত আবার তাদের ব্যাক করে। এই যে 2014 সালে যে ভায়োলেন্স হলো, মিলিটেন্ট ভায়োলেন্স সারা বাংলাদেশে, সেই ভায়োলেন্সের সঙ্গে তো তাদের সঙ্গে জামাত হচ্ছিল। এখানে জামাতকে আলাদা করে তো লাভ নেই। জামাত একই বৃন্তের 2 ফুল, জামাত আর বিএনপি। সে ফুল কেমন ফুল সেটা না পরে ব্যাখ্যা দিল। বল। গোপন বিষয় গোপনই থাকে, প্রকাশ্যে বলবো কেন? কথাবার্তা তো আছে, আমাদের কথাবার্তা নেই, কথাবার্তা আছে। কি কথা আছে সেটা বলবো না।
তো তারা নির্বাচনে আসবে, এটাই আমরা আশা করি। আমরা একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন চাই। কাজেই বিএনপি ঐক্যফ্রন্ট না থাকলে এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। এবারে ভোটের খবর। সিলেটের রাজনৈতিক সম্প্রীতি দীর্ঘদিনের। 2013 ও 2014 সালে তার ব্যতিক্রম ছিল না। নির্বাচনেও রাজনৈতিক সম্প্রীতি ধরে রাখে প্রধান দুদল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও অতীতের ধারাবাহিকতা চান ভোটাররা। কয়েক মাস আগে হয়ে গেছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। একই সময় দেশের অন্যান্য অঞ্চলে অনুষ্ঠিত সিটি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হলেও সিলেটে ভোটাররা ভোট দিয়েছেন নির্বিঘ্নে। আগের বছরগুলোতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা নির্বাচনের ফলাফল নিয়েও প্রশ্ন ওঠেনি। এবারও যেন অতীত ঐতিহ্য বজায় থাকে সেই প্রত্যাশা ভোটারদের। এদিকে আগের মতো জাতীয় নির্বাচনেও নিরপেক্ষতা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসন। সিলেটের অধিকাংশ উপজেলার অবস্থান ভারতীয় সীমান্তে। নির্বাচনে নাশকতার জন্য সীমান্ত দিয়ে বিস্ফোরক দ্রব্য যাতে দেশে ঢুকতে না পারে সেজন্য সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের বিশেষ নজরদারি। দেখছেন সময় সংবাদ। বগুড়া, সারিকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার সাধারণ মানুষের দুঃখের কথা ছিল যমুনার ভাঙন। প্রতি বছর বসতভিটা সহ শত শত একর ফসলি জমি বিলীন হতো যমুনায়। তবে গত 10 বছরে কংক্রিটের ব্লক দিয়ে তীর সংরক্ষণ করায় স্বস্তি মিলেছে এই অঞ্চলের মানুষের। তখন এই বিদ্যালয়ে পানি উঠতেছিল, বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছিল, লেখাপড়ার বিঘ্ন ঘটতে, আমরাও স্কুলে ঠিকমতো আসতে পারতাম না। নদীর বাচ্চারা কাজ না করতো তাহলে আমরা বাপ দাদা ভিটা ছেড়ে আমরা অনেক দূর দূরান্তরে চলে যেতাম। বাঁধ হওয়াতে আরো সুবিধা হয়েছে, বালু চলে গেছে, আমাদের পলি পড়তেছে, আমাদের সব পূর্ণ সম্পত্তি সব উঠে যাচ্ছে। বাঁধটা আল্লাহ দিলে খুব উপকার হয়েছে। আগে বাড়ি ঘর থাকলেন না, আগে আবাদও থাকলেন না। নদীর কাজ হয়, আমাদের বাড়ি ভাঙতে হচ্ছে না। নদী নালা মনে ভাঙ্গে অন্য জায়গা তার যাওয়া লাগা নাই, ঘর বাড়ি টানা লাগা নাই, এই জন্য আঙ্গের উপকার আছে। জামায়াতের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে। যুদ্ধাপরাধী না হলে বিএনপির সমর্থন পাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপি 20 দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে। একটা সুষ্ঠু নির্বাচন হলে, সেই নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হলে আমরা এই অপমান থেকে মুক্ত হতে পারতাম। কিন্তু সেই সুষ্ঠু নির্বাচন হওয়ার পথে সরকার পদে পদে বাধা সৃষ্টি করছে এবং দুর্ভাগ্যক্রমে নির্বাচন কমিশন তাদের সহায়ক ভূমিকা পালন করছে। পাবনায় ট্রলির চাপায় মা ও মেয়ে সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত 7 জন। এদের মধ্যে বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 শিক্ষকও নিহত হন। দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার ভোর রাতে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ এলাকায় রড বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত হন আরও 2 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে পাটুরিয়াগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন অটোরিকশা চালক ওমর আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এরই মধ্যে প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ। এদিকে বুধবার রাতে বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 শিক্ষক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে পাবনার হেমায়েতপুরে পণ্যবাহী ট্রলির চাপায় ভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হন। আহত হন গৃহকর্তা আকবর আলী। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সাবিত সারোয়ার, সময় সংবাদ। এছাড়া সিরাজগঞ্জের কড্ডার মোড়ে 2টি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে 5 নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 40 জন। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে, দল হিসেবে নয়, বললেন সিইসি। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ। জামায়াতের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে, যুদ্ধাপরাধী না হলে সমর্থন পাবে মন্তব্য বিএনপির। দলটির কাছে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা ভিন্ন, বলছে আওয়ামী লীগ। বেগম জিয়া নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হলেও ভোটের মাঠে সক্রিয় বিএনপি। অধিকাংশ আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন, কয়েকজন প্রভাবশালী নেতা জমা না দেয় গুঞ্জন। আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৫ নতুন মুখ, বাদ পড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী। মাঠ যাচাইয়ে কয়েক আসনে একাধিক প্রার্থী। এবং নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে রাজধানী থেকে 2 জন গ্রেপ্তার। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করাই ছিল উদ্দেশ্য, ব্রিফিংয়ে র্যাব। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।